নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারের আরেকটি বিশেষ স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। আমি ডক্টর মধুরিমা সাহা। আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটি রোগ যা শুধু রোগীকে নয়, রোগীর পরিবারকেও অনেকাংশে প্রভাবিত করে, তা হলো ডিমেনশিয়া এবং অ্যালজাইমার ডিজিজ। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর অন্বেষ ভট্টাচার্য স্যার। স্বাগত স্যারকে। ধন্যবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা, ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স ডিজিজ। স্যার, ডিমেনশিয়া ব্যাপারটা সম্বন্ধে যদি একটু বলেন। ডিমেনশিয়া, সাধারণ লোক ডিমেনশিয়া জানে না ব্যাপারটা কি, তো ডিমেনশিয়া কি? তো ডিমেনশিয়া মানে বলতে গেলে একটা সিঙ্গেল রোগ বলা যাবে না। ডিমেনশিয়া হচ্ছে একটা সিনড্রোম। এই সিনড্রোমের মধ্যে নানা রকম রোগ আসে। কিছু কিছু লক্ষণ এই রোগের মধ্যে দেখা যায়। সবথেকে যেগুলো খুব বেশি কমন সেগুলো হলো যেমন স্মরণশক্তি হারিয়ে যাওয়া, কথা ভুলে যাওয়া, তারপরে ব্যবহারে পরিবর্তন এসে যায়, তারপরে ডেলি কাজ যেগুলো থাকে, ডেলি অ্যাক্টিভিটিস আমরা যেগুলো বলি, যেমন নিজের জামা কাপড় পরা, নিজের অ্যাক্টিভিটিগুলো, সেগুলোর মধ্যে একটু পার্থক্য আসে। তো এগুলো আর সঙ্গে সঙ্গে কিছু কিছু ডিমেনশিয়াতে দেখা যায় যে মানসিক প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম, যেমন একটু ডিপ্রেশন আসে, উত্তেজনা, রাগ, এইসবগুলো আসে। তো মোটামুটি বলতে গেলে এই সব লক্ষণগুলো প্রায় সব ডিমেনশিয়া রোগগুলোতে দেখা যায়। এই যে মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি, তো ডিমেনশিয়া আর আরেকটা কথা শোনা যায় অ্যালজাইমার্স ডিজিজ, দুটো কি সেম না দুটো আলাদা? অ্যালজাইমার্স হলো এক রকমের ডিমেনশিয়া যেরকম আমি বোঝালাম যে সিনড্রোম, মানে অনেক রকম রোগ তার মধ্যে জড়িয়ে থাকে। তো অ্যালজাইমার্স হলো সব থেকে কমন, যেটা সব থেকে বেশি দেখা যায় ডিমেনশিয়ার প্রকার, যেটা প্রায় 60-70% অবধি দেখা যায়, সেটা হচ্ছে অ্যালজাইমার্স। আর যে অ্যালজাইমার্স ডিমেনশিয়াতে আপনার আমাদের ব্রেনের মধ্যে কিছু কিছু প্রোটিন পদার্থ চলে আসে, যেগুলোকে আমরা মেডিকেল টার্মে বলি অ্যামাইলয়েড প্ল্যাক বা নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেল। এইগুলো আস্তে আস্তে ব্রেনের মধ্যে জমা শুরু হয়, তার মধ্যে থেকে ব্রেন ড্যামেজ হয়, নার্ভের ক্ষতি হয়। তো আস্তে আস্তে তখন ডিমেনশিয়ার লক্ষণগুলো বাড়তে থাকে। তো অ্যালজাইমার্স হলো ডিমেনশিয়া এক প্রকার, যেটা সব থেকে বেশি দেখা যায়। বাকি অন্যরকম ডিমেনশিয়াও আছে, যেরকম ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া হলো, ডিমেনশিয়া উইথ লেভি বডি হলো, বা ইনফেকশন থেকে ক্রুজফেল্ড জেকব ডিজিজ। অনেক রকমের আলাদা আলাদা প্রকার আছে, কিন্তু সব থেকে কমন যেটা দেখা যায়, মেন কথাই অ্যালজাইমার্স ডিমেনশিয়ারই একটা প্রকার। স্যার, আপনি যদি একটা উদাহরণের মাধ্যমে আমাদের বোঝান যে কোনো একজন রোগী আসছেন, ভুলে যাচ্ছি, তো আর কি কি লক্ষণ হতে পারে, এই রোগের কি কি লক্ষণ নিয়ে আসতে পারে? যেটা আমি বললাম যে অ্যালজাইমার্স রোগের মেমোরি সব থেকে প্রথমে এফেক্ট করে। তো স্মরণশক্তি ভুলে যাওয়াটা সব ক্ষেত্রে দেখা যায়। আর ভুলে যাওয়া মধ্যে যেটা বলবো, পেশেন্ট বলতে পারে ভুলে যাচ্ছি, না বাড়ির লোক বলে যে ভুলে যাচ্ছি? প্রথম পেশেন্ট অতটা বুঝতে পারেন না, কিন্তু বাড়ির লোকেরাই বা পরিবারে যারা সঙ্গে থাকে তারাই লক্ষ্য করে ব্যাপারটা। অনেক সময় গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু যখন বেশি বাড়াবাড়ি হয় তখন শেষমেশ ওনারা ডাক্তারের কাছে পরামর্শ নিতে আসেন। ভুলে যাওয়ার মধ্যে যে সমস্যা যেগুলো দেখা যায়, যে বর্তমান যা ঘটে সেইগুলো বেশি ভোলার টেন্ডেন্সি থাকে। যেমন সকালে কি খেলো, দুপুরে ভুলে গেল, কিছু ঘরে কোথায় কি জিনিস রাখলো সেটা ভুলে গেল, ফ্যানের সুইচ, লাইটের সুইচ কোনটা, ওটা ভুলে গেল। ঠিক আছে, কিন্তু পুরনো যে স্মৃতিগুলো, ছোটোবেলাকার স্মৃতি বা আগের স্মৃতি, সেইগুলো মোটামুটি মনে থাকে, সেইগুলো অনেক শেষ পর্যায়ে অবধি মনে থাকে। তো বর্তমান যা ঘটছে সেই জিনিসগুলো ভোলার টেন্ডেন্সিটা প্রথমে আসে। এছাড়া আরও কিছু কিছু যেমন রোগটা বাড়ে, তো আরও অন্য সমস্যা দেখা যায়। যেরকম যেটা আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি এক্সিকিউটিভ ডিসফাংশন। ডেলি যা কাজ করছে, যেমন জামা কাপড় পরা বা স্নান করা, চুল আঁচড়ানো, টাকা পয়সার হিসাবে গোলমাল করা, ক্যালকুলেশন প্রবলেম, এই সবগুলো আস্তে আস্তে আসতে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আবার ওয়ার্ড ফাইন্ডিং ডিফিকাল্টি, যেরকম কি বলতে চাইছে, কথাটা ঠিক মনে পড়ছে না, বা কি বলতে চাইছে শব্দটা মুখে আসছে না, সেরকম সমস্যা আসতে পারে। আবার
ভিজুও স্পেশাল ডিসওরিয়েন্টেশন, যে পথ হারিয়ে যাওয়া, ঘরের ভিতরে অনেক সময় পথ হারিয়ে যায়, কোনটা বসার ঘর কোনটা শোয়ার ঘর বাথরুম সেটা একটু ভুলে যায়, ঘরের থেকে বাইরে বেরোলে বাজারে গেলে কোথাও গেলে রাস্তা চিনতে না পাওয়া, সেই সব প্রবলেম আসে। আর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানসিক সমস্যা, সাইকিয়াট্রিক প্রবলেমও দেখা যায়। সাইকিয়াট্রিক প্রবলেম দুরকম, একটা ধরে নিন ডিপ্রেশন হলো, কোনো কিছু কাজে মন যাচ্ছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো আগের যা রুচি ছিল সেগুলো সব বন্ধ করে দিয়েছেন। আর খুব বেশি যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় সেটাও একটা থাকে, ভ্রম করা, হ্যালুসিনেশন এইসব হয় পেশেন্টদের, বা খুব উত্তেজনা অ্যাগ্রেশন হয়, ছোটো ছোটো কথায় বিরক্ত হয়ে যাওয়া। তো মোটমাট এইসব লক্ষণগুলো কোনো একটা অ্যালজাইমার্স পেশেন্টে আমরা দেখতে পারি। তো স্যার আমি আরেকটু জানতে চাইবো যে কোন বয়সে এই রোগ বেশি দেখা যায় বা শুরু হয় কোন বয়স থেকে, এরকম বয়সের কোনো লিমিট আছে? যেটা এমনি বয়স বলতে গেলে বয়স একটা মানে রিস্ক ফ্যাক্টর নিশ্চয়ই আছে। জেনারেলি 60-65 বছর বয়সের পরের থেকে অ্যালজাইমার্সের লক্ষণগুলো বেশি দেখা যায়। কিন্তু এটাও দেখা গিয়েছে যে কিছু কিছু জেনেটিক ফ্যাক্টর আছে যেগুলো মানে ফ্যামিলিতে বা বংশগত সমস্যা যেগুলো বলি। তো যদি কোনো ফ্যামিলিতে কোনো জেনেটিক রিস্ক থাকে তখন কম বয়সেও অ্যালজাইমার্সের বা ডিমেনশিয়ার প্রবলেম আসতে পারে, মানে আপনার 45-50 বছর বয়স থেকেও লক্ষণ দেখা দিতে পারে। কিন্তু সাধারণত দেখি যে আমরা 60-65 পরের থেকেই এই প্রবলেমগুলো বেশি দেখা যায়। আর কারা এই ডিমেনশিয়ার ঝুঁকিটা কাদের বেশি, মানে হতে পারে রোগ বেশি কাদের? ঝুঁকি একটা তো যেটা এক্ষুনি আলোচনা করলাম, বয়স একটা তো ফ্যাক্টর থাকছেই, যে বয়স বেশি হলে হবে। পরিবারে রিস্ক থাকলে রিস্ক ফ্যাক্টর একটা থাকে, জেনেটিক ব্যাপার একটা থাকে পরিবারে আক্রান্ত হওয়ার। সঙ্গে যদি অন্য কোনো মেডিকেল কন্ডিশন থাকে, যেরকম ব্লাড প্রেশার, হাইপার টেনশন হলো, ডায়াবেটিস হলো, হাই কোলেস্ট্রল, ডিসলিপিডিমিয়া হলো, এগুলো থাকে, আর যদি এগুলো সঠিক সময় মতো চিকিৎসা না হয় তাহলে এটা হতে পারে। আরও কারোর যদি আগের থেকে কোনো অনিদ্রার সমস্যা, ইনসোমনিয়া বা মানসিক সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তার থেকে হতে পারে, বা তাদের জন্য যে আমরা ওষুধ ব্যবহার করি যেই গ্রুপের ওষুধ, সেগুলোরও বেশি দিন লং টার্ম একটা সাইড এফেক্ট থেকেও ডিমেনশিয়া আসতে পারে। এছাড়াও মানে যদি অ্যাক্টিভ লাইফস্টাইল না থাকে, মানে ভালো মানে ডেইলি রোজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে, মেন্টাল অ্যাক্টিভিটি না থাকে, আর লোকজনের সাথে মেলামেশা কম হয়, সোশ্যাল অ্যাক্টিভিটিতে এনগেজমেন্ট কম হয়, তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে একটু অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি একটু থাকে। তাহলে এতক্ষণ আলোচনায় যেটা আমরা বুঝতে পারলাম, ডিমেনশিয়া একক রোগ নয়, একাধিক উপসর্গের সমষ্টি, যাতে ভুলে যাওয়া, দৈনন্দিন কার্যক্ষমতা হ্রাস পাওয়া, এইসব আমরা দেখতে পাই। অ্যালজাইমার ডিজিজ হচ্ছে ডিমেনশিয়ারই এক রকমের প্রকারভেদ। তাহলে স্যার কোনো একটা পেশেন্ট আপনার ক্লিনিকে এলো, ভুলে যাচ্ছি এই সমস্যা নিয়ে, তাহলে সেই পেশেন্টকে কি ইনভেস্টিগেশন করানো হয়? প্রথম যেটা দেখতে হবে যে পেশেন্ট যে বলছে বা পেশেন্টের পরিবারের লোকজন যে বলছে যে ভুলে যাচ্ছে, তো ওইটা আমরা প্রথমে পার্থক্য করি যে ট্রু ডিমেনশিয়া আর সুডো ডিমেনশিয়া। তো সুডো ডিমেনশিয়া হলো যে ডিমেনশিয়ার মতো লক্ষণ আসবে, কিন্তু ওটার মধ্যে আমার সেরকম ডিমেনশিয়ার মতো এই ব্রেন ড্যামেজ বা ব্রেনের মধ্যে যা আমি বললাম সেই এফেক্টগুলো খুব লিমিটেড দেখা যায়। সবথেকে কমন হলো ওষুধের সাইড এফেক্ট, বা পেশেন্টের যদি ডিপ্রেশন, টেনশন, অ্যাংজাইটি এইসব লক্ষণ থাকে, এর থেকে কিছু কিছু পেশেন্টের স্মরণশক্তি হারিয়ে ফেলে। তো এইটা আমাদের সবথেকে প্রথমে পার্থক্য করতে হয় যে ট্রু ডিমেনশিয়া আর সুডো ডিমেনশিয়া। তো একবার এটা যখন পার্থক্য হয়ে গেল, যখন এটা আমরা জেনে নিই যে এটা ট্রু ডিমেনশিয়া হচ্ছে, তখন এইসব লক্ষণগুলো পুরো আমাদের ডিটেলসে জানতে হয়, কি সমস্যা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কোনটা প্রথমে এলো, কোনটা পরে এলো, ঠিক আছে। তারপরে নানা রকম আমাদের ক্লিনিক্যাল স্কেলস আছে, সেগুলোতে আমাদের
পয়েন্ট ওয়াইজ সব কিছু করতে হয়, একটা রেটিং করতে হয়, কতটা তাদের জানা যায় যে কতটা সিভিয়ার, কতটা মানে রোগটা মানে ইনিশিয়াল স্টেজে এখন আছে না একটু সিভিয়ার গেছে, বা মেমোরি ছাড়াও আরও অন্য অন্য সমস্যাগুলো কী কী সব আছে দেখা দিচ্ছে। আর বাকি তারপরে ব্রেনের কি অবস্থা, ব্রেনে কতটা কি ড্যামেজ হয়েছে, বা ব্রেনে কোনো ভিতরে কোনো অন্য কোনো প্রবলেম আছে, যেমন টিউমার হলো বা ব্রেন টিউমার হলো, বা ব্রেনে পুরনো আঘাতের কারণে কোনো ব্রেন ড্যামেজ হলো বা স্ট্রোক হলো, সেই সবগুলো জানতে হলে আমাদের ব্রেনের ইমেজিং করাতে হয়। সিটি স্ক্যান তো ইনিশিয়াল করাই, কিন্তু আলটিমেটলি একটা এমআরআই করালে তখন সব থেকে ডিটেলে বোঝা যায় যে ব্রেনের অবস্থা কী। আর তারপরে যেটা একটা অপশন যেটা আমাদের কাছে থাকে সেটা হলো পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যানেও তারপরে আরও এটা ধরা যায় কোন কোন ব্রেনের কোন কোন জায়গায় অ্যাক্টিভিটি বেশি, কোন কোন জায়গায় অ্যাক্টিভিটি কম, সেরমভাবে আমরা একটা আন্দাজ করতে পারি যে, আর যেহেতু আমাদের একটাই পেশেন্টের লক্ষণ ক্লিনিক্যাল হিস্ট্রি যেটা একটা আছে, সঙ্গে ব্রেনের স্ক্যানিং করে একটা আন্দাজ করতে পারি যে আমরা যে এরকম ডিমেনশিয়া আছে, অ্যালজাইমার্স আছে, বা অন্য কোনো ডিমেনশিয়া আছে কিনা। স্যার, এই অ্যালজাইমার ডিজিজের ট্রিটমেন্ট আছে, চিকিৎসা? দেখুন, পুরোপুরি নিরাময় করা সম্ভব না আজকের দিনে। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যেটা বলা হয় যে লক্ষণ অনুযায়ী চিকিৎসা, সেটা এখন অ্যালজাইমার্সের জন্যে কিছু কিছু মেডিসিন আছে, কিন্তু পুরোপুরি নিরাময় হওয়া সম্ভব না। আর সঙ্গে মেডিসিনের সঙ্গে ওষুধের সঙ্গে কিছু কিছু নন ফার্মাকোলজিক্যাল থেরাপিও ব্যবহার হয় অ্যালজাইমার্সের চিকিৎসার জন্য। তো স্যার, ওষুধ কী কী আছে যদি একটু বলেন? ওষুধ আলাদা আলাদা গ্রুপের ওষুধ আছে। প্রথম যেটা অ্যান্টিকোলিনার্জিক গ্রুপের ওষুধ যেটা বলি, তো সেটার মধ্যে যেমন ডোনেপেজিল, রিভাস্টেগমিন, গ্যালেন্টিমিন, এই নামের ওষুধগুলো আমরা ব্যবহার করি। তো এইগুলো মানে ইনিশিয়াল স্টেজে যখন প্রথম লক্ষণ দেখা যায়, একদম আর্লি স্টেজে যখন রোগীরা আমাদের কাছে আসে, তখন অ্যালজাইমার্সের ডিটেকশন হয়, তখন এই ওষুধগুলো দিয়ে আমরা চিকিৎসা শুরু করি। সেটাতে কিছুটা এই স্মরণশক্তি ফিরে আসা বা এই অন্য সব যা যা সমস্যা হয় সেগুলোতে কিছুটা একটু পেশেন্টের লাভ হয়, কিছুটা রেজাল্ট পাওয়া যায়। এরপরে আরেকটা গ্রুপ যেটা আছে আপনার NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেটা হচ্ছে মেমেন্টিন। তো যখন রোগটা বেশি বাড়ে বা একটু প্রায় মিডিল স্টেজে গিয়ে চলে আসে, তখন গিয়ে আর প্রথমে দেখা যাচ্ছে যে না, অ্যান্টিকোলিনার্জিক আগের মেডিসিনের কাজ অতটা ভালো হচ্ছে না, তখন এটা তার সঙ্গে অ্যাড করে দেওয়া যায়। তো সেটার থেকেও আবার কিছুটা এক্সট্রা রেজাল্ট পাওয়া যায়। এছাড়া যদি দেখা যায় যে না, পেশেন্টের ওই নিউরোসাইকেট্রিক প্রবলেমগুলো সঙ্গে যদি থাকছে, যেমন ডিপ্রেশন থাকলো তো অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দেওয়া হবে, বেশি ভ্রম করছে, হ্যালুসিনেশনস, সাইকোসিস হচ্ছে, উত্তেজনা হচ্ছে, তখন এই নিউরোলেপটিক মেডিসিন দেওয়া যাবে, অ্যান্টিসাইকোটিক মেডিকেশন দেওয়া হয়। যদি ঘুম না হয়, তখন কিছুটা ঘুম যাতে সঠিক হয় সেটারও ব্যবস্থা করা হয়। তো তার মানে অ্যাকর্ডিং টু অ্যাসোসিয়েটেড সিমটম অ্যান্ড স্টেজ আমাদের ট্রিটমেন্টগুলো, মেডিকেল ট্রিটমেন্ট, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো হয়। তাহলে স্যার, ফার্মাকোলজি তো একটা ব্যাপার, এবার ওষুধ ছাড়া আর কি কি করতে পারা যায় এইসব পেশেন্টদের জন্য? ওষুধ ছাড়া দুরকম উপায় আছে। একটা হলো যে লাইফস্টাইল চেঞ্জেসে আমরা যেরকম পেশেন্টকে আমরা বলতে পারি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যোগ ব্যায়াম করবে, ওয়াকিং, সাইক্লিং, যতটা যে পেশেন্ট অনুযায়ী যার যেরকম ক্ষমতা, ডেইলি অ্যাক্টিভিটি। ডায়েট মেনটেন করতে হবে, খাদ্যর মধ্যে হেলদি ডায়েট, যেমন ফল, শাক সবজি, এসবগুলো খাওয়া যাবে। আর
টাইমে রুটিন মেনটেন করতে হবে, টাইমে খাওয়া দাওয়া, টাইমে ঘুমানো, টাইমে মেডিসিন নেওয়া, এইগুলো ভালো করে মেনটেন করতে হবে। যারা স্মোকিং বা মদ্যপান অ্যালকোহল নিচ্ছেন তাদেরকে কাউন্সেল করতে হবে, এগুলোকে লিমিট করানো, এগুলোকে কমানো। এটা হলো লাইফস্টাইল চেঞ্জেস। বাকি আরও কিছু নন ফার্মাকোলজিক্যাল থেরাপিজ যেমন আছে কগনিটিভ স্টিমুলেশন। তো যেহেতু স্মরণশক্তি হারিয়ে ফেলছে, কথা ভুলে যাচ্ছে, তো পেশেন্টকে নানা রকম পাজলস দেওয়া হবে, মেমোরি গেমস খেলা হবে, ঠিক আছে, ছবি দেখিয়ে গেস করতে বলা হবে এটা কার, এটা, এসব নানা রকমের অ্যাক্টিভিটিস থাকে যেটা দিয়ে মেমোরি এনহ্যান্স করা যায়। ডিমেনশিয়া যদি কারো নাও থাকে আর আমরা এই মেমোরি গেমসগুলোতে নিজেকে এনগেজ রাখি নর্মাল ডে টু ডে লাইফে, নিশ্চয়ই ইটসেলফ ইট ইজ এ ভেরি গুড স্ট্রেস বাস্টার। নিশ্চয়ই নর্মাল একটা লাইফ থেকে একটা বাইরে থাকা, তখন পুরো মাথাটা ওই গেমের মধ্যেই আছে, বাইরে নেই। তো অবশ্যই সেটা পজিটিভ ওয়েতে নিতে হবে, ভিডিও গেম না। তো সেই গেমগুলো তো অবশ্যই ভালো সবার জন্য। স্যার, কেউ বাড়িতে এরকম ছোট ছোট জিনিস হয়তো ভুলে যাচ্ছে, তো বাড়ির লোকেরা কিভাবে বুঝবে যে হ্যাঁ ডিমেনশিয়া হচ্ছে বা এমনি নর্মাল ভুলে যাচ্ছে, আর কিভাবে নিয়ে যাবে পেশেন্টকে ক্লিনিকে, ডক্টরের ক্লিনিকে? তো যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে ভুলে যাওয়াটা অনেক কারণে হতে পারে। আর সবথেকে যেগুলোকে আমরা যেমন ডাক্তার চেম্বারে এসে যেরকম এই সুডো ডিমেনশিয়া নিয়ে কথা বললাম, যে সুডো ডিমেনশিয়ার কারণগুলোকে দেখতে হবে, যে কোনো ওষুধের সাইড এফেক্ট হচ্ছে কিনা, নতুন করে কোনো রোগের পেশেন্টের যদি চিকিৎসা শুরু হয়েছে সেই ওষুধ খাওয়ার পরে সমস্যাটা বেড়েছে কিনা, বা অনেক সময় হয় একটু এনভায়রনমেন্ট চেঞ্জ হলে, কোনো বয়স্ক লোকজনের একটু এনভায়রনমেন্ট চেঞ্জ হলে, শোয়ার ঘর বা বসার ঘর চেঞ্জ হলে, বা অ্যাড্রেস চেঞ্জ হলে, কোনো সময় আত্মীয়র বাড়িতে গেলে কোনো সময় একটু ভুলে যাওয়া, একটু কনফিউশন, ডিসওরিয়েন্টেশন মতো কিছু লক্ষণ দেখা যায়। সেগুলো সবের টেম্পোরারি মধ্যে আনা যাবে, যে না কোনো একটা টেম্পোরারি চেঞ্জের জন্যে একটু এই প্রবলেমগুলো হচ্ছে। বা যদি কোনো ঘুমের সমস্যা থেকে থাকে, অনিদ্রা হয়ে থাকে, অনেক দিন ভালো করে ঘুম টাইমলি হচ্ছে না, বা অন্য কারণে পারিবারিক সমস্যায় স্ট্রেস নিচ্ছেন, টেনশন করছেন, এগুলোর থেকে টেম্পোরারি একটা থাকে যে টেম্পোরারিলি একটু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইগুলো আলটিমেটলি যখন ঘরের পরিবেশ ঠিক হয়, বা কোনো ওষুধ থেকে যদি হচ্ছে সেই ওষুধ চেঞ্জ করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তখন আপনি ঠিক হয়ে যায় ওইগুলো। এছাড়া যদি দেখা যায় যে না সব কিছু ঠিক নর্মাল আগের মতো থাকা সত্ত্বেও যদি রুগীর এই ভুলে যাওয়ার সমস্যা বারে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আর সঙ্গে কিছু এই সাইকেট্রিক নিয়ে সমস্যাগুলো আসছে, তখন একটা চিন্তার বিষয় নিশ্চয় হয় বাড়ির লোকেদের জন্য। মানে নর্মাল জীবনযাত্রাতে যে আছে সেখান থেকে যদি আমি কোনো ডেভিয়েশন দেখতে পাই, যে আগের মতো সে নর্মাল মনে হচ্ছে না, তাহলেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। কারণ প্রথম সবাই নাই বুঝতে পারে যে হ্যাঁ কতটুকু ভুলে যাচ্ছে বা কি ভুলে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে দেখে যে নর্মাল জীবনযাত্রায় নেই, তাহলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য এত সুন্দর আলোচনার জন্য। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় জানলাম ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স রোগ শুধু রোগীকে নয়, পুরো পরিবারকেই আক্রান্ত করে, এবং এই জটিল রোগের মধ্যে দিয়ে পুরো পরিবারকেই যেতে হয়। প্রাথমিক পর্যায়ে এই রোগের শনাক্তকরণ করতে পারলে অনেকাংশেই রোগীর জন্য সুবিধাজনক। যেহেতু এই রোগ নিরাময়যোগ্য নয়, সেই জন্য রোগীকে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে আগলে রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমি ডক্টর মধুরিমা সাহা আবার আসবো একটি নতুন স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট নিয়ে। ধন্যবাদ।